সাধু বাবা, আপনার শিষ্যের কথা আমি জানি। রাক্ষসী তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তার সেই রত্নের বাক্সটি এই গুহার ভেতরে নয়, বরং বাইরের এক বিশাল প্রাচীন বটগাছের নিচে লুকিয়ে রাখা হয়েছে। সাধু বাবা এবং বানর সেই জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় সাধু বাবা তার ক্ষমতা দিয়ে চারিদিকে এক অদৃশ্য মন্ত্রের গণ্ডি টেনে দিলেন। তোর মোহর দিয়ে আমি কি করব রে বোকা মানুষ? আমার চাই তোর গরম রক্ত আর নরম তুলতুলে মাংস। বহুকাল আগের কথা, এক গভীর সমুদ্রের পাড়ে অবস্থিত এক সমৃদ্ধশালী জনপদ। সেখানে এক অতি সাধারণ কিন্তু কঠোর পরিশ্রমী বণিক বাস করতেন। নিজের পরিবারকে একটু সুখের মুখ দেখানোর জন্য তিনি দীর্ঘ 7 বছর বিদেশে কঠোর পরিশ্রম করেছিলেন। 7 বছর পর যখন তার ঝুলি প্রচুর অর্থ আর বহুমূল্য রত্ন দিয়ে ভরে উঠল, তখন তিনি স্থির করলেন যে এবার ঘরে ফেরার সময় হয়েছে। জাহাজ থেকে বন্দরে নেমে বণিক তার সঞ্চিত ধনরত্নের বাক্সটি শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন তার বৃদ্ধা মা আর প্রিয়তমা স্ত্রীর মুখ ভাসছিল। দীর্ঘ 7 বছর পর আমি নিজের মাটিতে পা রাখলাম। আমার মা হয়তো আজও সেই ভাঙা দাওয়ায় বসে আমার পথ চেয়ে আছে। আমার স্ত্রী, সে হয়তো আধপেটা খেয়েও আমার জন্য প্রতি রাতে প্রদীপ জ্বালায়। এই যে বাক্সটা আমি এত কষ্ট করে ভরলাম, এটা আজ ওদের হাতে তুলে দেব, ওদের সব দুঃখ ঘুচিয়ে দেব। কিন্তু সূর্য তো ডুবু। যদি আমি সাধারণ রাস্তা দিয়ে যাই, তবে কাল সকাল হয়ে যাবে। না, আমার আর তর সইছে না। আমি এই ঘন জঙ্গল দিয়েই পথ ধরব। লোকে বলে এই জঙ্গলে অনেক বিপদ, কিন্তু আমার ভালোবাসার শক্তির কাছে কোনো বিপদই দাঁড়াতে পারবে না। রাত নামার আগেই আমি জঙ্গল পার হয়ে যাব। বণিক দ্রুত পায়ে জঙ্গলের পথে হাঁটতে শুরু করলেন, কিন্তু তিনি জানতেন না যে প্রকৃতির নিয়ম আর মানুষের আকাঙ্ক্ষা সব সময় এক পথে চলে না। দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার ডাক এক ভয়ঙ্কর নিস্তব্ধতার সৃষ্টি করলো। বনের গাছগুলো যেন অন্ধকারে দানবের মতো দাঁড়িয়ে আছে। বণিকের বুকটা দুরু দুরু করে উঠল। এ কি, এত দ্রুত অন্ধকার হয়ে গেল? রাস্তাটা তো ঠিকমতো চেনা যাচ্ছে না। ডানে যাব না বামে যাব কিছুই তো বুঝতে পারছি না। চারিদিকে শুধু শুকনো পাতার মরমর শব্দ। মনে হচ্ছে কেউ যেন আমার পিছন পিছন হাঁটছে। না, আমি হয়তো ভয় পাচ্ছি। কেউ নেই এখানে। সৃষ্টিকর্তা, আমায় রক্ষা করো, আমাকে আরেকটু সাহস দাও। সামনে ওই যে একটা ছায়া দেখা যাচ্ছে, ওটা কি কোনো মানুষ? হ্যাঁ, তাই মনে হচ্ছে। কেউ তো দাঁড়িয়ে আছে। এই যে মশাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনিও কি পথ হারিয়ে ফেলেছেন? বণিক যখন সেই ছায়ার কাছে পৌঁছলেন, তখন এক হাড়হিম করা হাসিতে পুরো জঙ্গল কেঁপে উঠল। সেই ছায়াটি ক্রমশ বড় হতে লাগলো এবং এক বীভৎস রাক্ষসীর রূপ ধারণ করলো। তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বল করছিল। বণিকের রক্ত হিম হয়ে উঠল। কত বছর পর এক তরতাজা মানুষের গন্ধ পেলাম।
এই জঙ্গলে কেউ আসার সাহস করে না রে। মুখ পোড়া মানুষ, তুই আজ কোন সাহসে আমার এলাকায় ঢুকেছিস? আমি কোনো মানুষ নই যে পথ হারাবো। আমি এই জঙ্গলের রানী, রাক্ষসী মায়াঙ্কিনী ক্ষুধার জ্বালায় ছটপট করছি। আজ তোকে পেয়ে আমার ভোজটা যে জম্পস হবে। ওরে বাবা, আপনি কি সত্যিই রাক্ষসী? দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার বৃদ্ধা মা আমার জন্য অপেক্ষা করছেন। আমি এই 7 বছর পর বাড়িতে ফিরছি। আপনি চাইলে আমার এই সারা জীবনের উপার্জিত ধনরত্ন সব নিয়ে নিন, কিন্তু আমাকে প্রাণে মারবেন না। এই বাক্সে অনেক হিরে জহরত আর মোহর আছে, এগুলো সব আপনার। তোর মোহর দিয়ে আমি কি করব রে বোকা মানুষ? আমার চাই তোর গরম রক্ত আর নরম তুলতুলে মাংস। তবে হ্যাঁ, তোর বাক্সের রত্নগুলো তো অনেক উজ্জ্বল দেখাচ্ছে। এগুলো দিয়ে আমি আমার গুহা সাজাবো, কিন্তু রত্নেও নেব আর তোর প্রাণও নেব। তুই এখান থেকে এক পাও নড়তে পারবি না। তোর মায়া আর তোর পরিবারের কথা শুনে আমার একটুও মন গলবে না। না, এটা হতে পারে না। আপনি আমার সব নিয়ে নিলেন, এবার অন্তত আমাকে বাড়ি যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি আর কোনো দিন এই পথে আসব না। এই ধনরত্ন না থাকলে আমার পরিবার না খেয়ে মরে যাবে। দোহাই আপনার, একটু দয়া করুন। রাক্ষসীর অভিধানে দয়া বলে কোনো শব্দ নেই। তোর এই চালাকি আমি ধরে ফেলেছি। তুই এখান থেকে পালাতে চাইছিস? দাঁড়া, তোকে আমি এখনই মাটির নিচে জ্যান্ত পুঁতে দিচ্ছি। তোর রত্নের বাক্স আমি আমার গোপন জায়গায় লুকিয়ে রাখবো। তোর শেষ চিৎকার শোনার মতো কেউ নেই এখানে। রাক্ষসী তার জাদু বলে বণিককে মাটির গভীরে পুঁতে ফেলল এবং তার ধনরত্নের বাক্সটি নিয়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু বণিকের আত্মা শান্তি পেল না। সেই রাতেই বণিকের গুরু এক সিদ্ধ সাধু বাবার স্বপ্নে বণিক দেখা দিলেন। সাধু বাবা যখন ধ্যানে মগ্ন ছিলেন, তখন বণিকের ছায়া তার সামনে এসে দাঁড়ালো। গুরুদেব, আমি আপনার অভাগা শিষ্য। রাক্ষসী আমাকে মেরে ফেলেছে। আমার সম্পদ এখন তার কবলে। আমার মা স্ত্রী না খেয়ে মরছে। আপনি কিছু একটা করুন গুরুদেব। আমার সেই সম্পদের বাক্সটি ওদের কাছে পৌঁছে দিন, তবেই আমার আত্মা শান্তি পাবে। রাক্ষসীর গুহায় আমার রত্ন লুকানো আছে, ওটা যে উদ্ধার করতে হবে বাবা। পরদিন সকালে সাধু বাবা চোখ মেলে বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। তিনি তার যোগ বলে সব কিছু দেখতে পেলেন। তিনি জেনে শুনে সেই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু জঙ্গলের এক বিশেষ অংশে মায়াবী শক্তি এতই প্রবল ছিল যে সাধু বাবার তন্ত্র মন্ত্র কাজ করছিল না। এ কি অদ্ভুত শক্তি! আমার মন্ত্রের তেজ এখানে যে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই জঙ্গল মায়া আর অন্ধকার দিয়ে ঘেরা। আমাকে নিজের বুদ্ধি আর সাহসের ওপর ভরসা করতে হবে। রাক্ষসীর বাসস্থান কোথায় হতে পারে? আমাকে সেই গুহা খুঁজে বের করতেই হবে। আমার শিষ্যের শেষ ইচ্ছা
আমাকে যে পূরণ করতেই হবে। তার পরিবারকে আমি অনাহারে মরতে দেব না। সাধু বাবা অনেক অনুসন্ধানের পর এক পাহাড়ের গুহা খুঁজে পেলেন। রাক্ষসী তখন দিনের আলোয় শিকারের খোঁজে বাইরে গিয়েছিল। সাধু বাবা গুহার ভেতরে পা রাখতেই দেখলেন এক বিশাল বানর সেখানে পাহারায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেই বানরের চোখে জল আর তার ভঙ্গি এক রাজকুমারের মতো। থামুন সাধু বাবা, আপনি কে? এই জমপুরিতে কেন এসেছেন? আপনি কি জানেন না যে রাক্ষসী মায়াঙ্কিনী ফিরে এলে আপনাকে জ্যান্ত চিবিয়ে খাবে? এখান থেকে এক্ষুনি চলে যান যদি নিজের প্রাণ বাঁচাতে চান। শান্ত হও বানর। আমি তোমার চোখে এক অদ্ভুত কষ্ট দেখতে পাচ্ছি। তুমি কে আর কেনই বা এই রাক্ষসীর পাহারাদার হয়ে এখানে পড়ে আছো? তোমার রূপ পশুর হলেও তোমার কথা তো মানুষের মতো। তুমি কি কোনো অভিশপ্ত আত্মা? ঠিকই ধরেছেন সাধু বাবা, আমি এই রাজ্যেরই রাজকুমার ছিলাম। বহু বছর আগে আমি শিকারে এসে এই জঙ্গলে পথ হারিয়ে ফেলি। প্রচণ্ড তৃষ্ণা আর ক্ষুধায় আমি রাক্ষসীর গুহার সামনের গাছ থেকে একটি আম পেড়ে খেয়েছিলাম। সেই অপরাধে রাক্ষসী আমাকে অভিশাপ দিয়ে এই বানরে রূপান্তরিত করে দিয়েছে। সে আমাকে তার দাস বানিয়ে রেখেছে। আজ কত বছর হয়ে গেল আমি নিজের পরিচয় হারিয়ে এখানে বন্দী। এ তো বড়ই দুঃখের কথা রাজকুমার, কিন্তু আমি এখানে এসেছি আমার এক প্রিয় শিষ্যের জন্য। রাক্ষসী তাকে মেরে তার ধনরত্ন এখানে কোথায় লুকিয়ে রেখেছে। তার পরিবার খুব কষ্টে আছে। সেই রত্ন আমাকে উদ্ধার করতেই হবে। তুমি কি আমায় সাহায্য করবে? সাধু বাবা, আপনার শিষ্যের কথা আমি জানি। রাক্ষসী তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তার সেই রত্নের বাক্সটি এই গুহার ভেতরে নয়, বরং বাইরের এক বিশাল প্রাচীন বটগাছের নিচে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু সেই মাটি ভেদ করে বাক্সটি বের করা সাধারণ কোনো মানুষের সাধ্য নয়। রাক্ষসী সেখানে এক জাদুর বেড়া দিয়ে রেখেছে। সেই জাদুর বেড়া ভাঙার কি কোনো উপায় নেই রাজকুমার? তুমি কি কোনো মন্ত্র বা কৌশলের কথা শুনেছ যা রাক্ষসী ব্যবহার করত? হ্যাঁ সাধু বাবা, একদিন রাক্ষসী যখন সেই বাক্সটি মাটির নিচে রাখছিল, আমি আড়াল থেকে তার বলা মন্ত্রটি শুনে ফেলেছিলাম। রাক্ষসী বিড়বিড় করে বলছিল, অন্ধকারের গহ্বর খুলুক মায়ার টানে, মৃত ধন উঠুক আমার মন্ত্রের গানে, ক্ষিতি অপতেজ মরুত বোম সাক্ষী থাক, পাতাল ফুরে রত্নের বাক্স ফিরে আসুক। এই মন্ত্রটি পাঠ করলে তবেই সেই মাটি সরে যাবে। চমৎকার! কিন্তু সেই বটগাছটি কোথায়? এই বিশাল জঙ্গলে আমি ওই গাছটি কোথায় খুঁজে পাবো? সেটা একটি ধাঁধার মতো সাধু বাবা। রাক্ষসী গাছটিকে এমন জায়গায় রেখেছে যেখানে সূর্যের প্রথম আলো কখনো পৌঁছয় না, কিন্তু তার শিকড় আকাশের মেঘ ছুঁতে চায়। যেখানে বাতাস কথা বলে না, কিন্তু পাতাগুলো সব সময় কাঁদে। আপনি যদি সেই স্থানের সন্ধান পান, তবেই সেই বটগাছটি আপনি খুঁজে পাবেন। সূর্যের আলো পৌঁছয় না, কিন্তু শিকড় আকাশ ছোঁয়। বুঝেছি, সেটি হলো উত্তর দিকের সেই গভীর গিরিখাত, যেখানে পাহাড়ের ছায়ার সূর্যের আলো পৌঁছাতে পারে না, কিন্তু পাহাড়ের ওপরের গাছগুলো মেঘের সমান লম্বা। চলো রাজকুমার, আমরা বিলম্ব না করে সেই স্থানে যাই। সাধু বাবা আর বানররূপী রাজকুমার দ্রুত সেই গিরিখাতের দিকে চললেন। গভীর খাদে নামার পর তারা দেখতে পেলেন এক বিশাল কঙ্কালসার বটগাছ দাঁড়িয়ে আছে।
চারিদিক নিস্তব্ধ, শুধু এক অদ্ভুত হিমেল হাওয়া বইছে। সাধু বাবা বুঝতে পারলেন এটাই সেই জায়গা। রাজকুমার, তুমি সাবধানে থেকো। আমি মন্ত্রপাঠ শুরু করছি। অন্ধকারের গহ্বর খুলুক মায়ার টানে, মৃতধন উঠুক আমার মন্ত্রের গানে। ক্ষিতি অপতেজ মরুদ বোম সাক্ষী থাক, পাতাল ফুরে রত্নের বাক্স ফিরে আসুক। মন্ত্র শেষ হতেই চারিদিকের মাটি কাঁপতে শুরু করলো। বটগাছের গোড়া থেকে এক আভা বেরিয়ে এলো এবং মাটি চিরে বণিকের সেই সম্পদের বাক্সটি ওপরে ভেসে উঠল। সাধু বাবা দ্রুত বাক্সটি তুলে নিলেন। সাধু বাবা, তাড়াতাড়ি করুন, সূর্য ডুবে যাচ্ছে। রাক্ষসী ফিরে আসার সময় হয়ে গেছে। ও যদি টের পায় যে আমরা ওর গুপ্তধন নিয়েছি, তবে আমাদের তিলে তিলে মারবে। রাজকুমার, তুমি আমাকে এত বড় সাহায্য করলে, আমি তোমাকে এই অবস্থায় একা ফেলে যাব না। তুমি আমার সাথে চলো। আমি তোমাকে তোমার আগের রূপে ফিরিয়ে আনবো। আমার কাছে সেই মন্ত্র আর ঔষধ আছে যা দিয়ে পশুকে আবার মানুষ করা যায়। কিন্তু সাধু বাবা, আমি যদি এই রূপে রাজ্যে যাই, তবে প্রজারা আমাকে দেখে ভয় পাবে। বাবা মা আমাকে চিনতে পারবে না। আমি এক অভিশপ্ত প্রাণী হয়ে কিভাবে রাজসিংহাসনে বসবো? তুমি চিন্তা করো না। আমি গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বুঝেছি যে আজ রাতের শেষ প্রহরে এক বিশেষ মাহেন্দ্রক্ষণ আছে। সেই সময় আমি যজ্ঞ করলে তোমার অভিশাপ মুক্ত হবে। তুমি চলো আমার সাথে। সাধু বাবা এবং বানর সেই জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় সাধু বাবা তার ক্ষমতা দিয়ে চারিদিকে এক অদৃশ্য মন্ত্রের গণ্ডি টেনে দিলেন। এই মন্ত্রের বলে আমি এই রাক্ষসীকে এই জঙ্গলের মধ্যেই বন্দি করে দিলাম। সে আর কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতে বাইরে বের হতে পারবে না। এই জঙ্গলই হবে তার কারাগার। চলো রাজকুমার, এবার তোমার গন্তব্যে যাওয়া যাক। তারা দুজন সোজা রাজপ্রাসাদে গিয়ে পৌঁছলেন। রাজদরবারে তখন গভীর শোক। মহারাজ তার হারানো পুত্রের শোকে কাতর হয়ে বসেছিলেন। সাধু বাবা যখন এক বানর নিয়ে দরবারে ঢুকলেন, সবাই অবাক হয়ে গেল। আপনি কে মহাত্মা? আর এই বানরটিকে কেন রাজসভায় নিয়ে এসেছেন? আপনি কি জানেন না আমরা কত বড় শোকের মধ্যে আছি? আমার একমাত্র পুত্র বহু বছর আগে এই জঙ্গল থেকেই নিখোঁজ হয়েছিল। মহারাজ, স্থির হন। আপনার সুখের অবসান হতে চলেছে। এই যে বানরটি দেখছেন, এটি আপনার সেই নিখোঁজ পুত্র। রাক্ষসীর অভিশাপে সে আজ এই অবস্থায়, কিন্তু আমি তাকে তার পূর্বের রূপে ফিরিয়ে দিতে পারি। কি বলছেন মহাত্মা? এটা কি করে সম্ভব? আমি কিভাবে বিশ্বাস করব যে এই পশুটি আমার রাজকুমার? বাবা, আমি আপনার সেই সন্তান যে আপনার কাছে ঘোড়ায় চড়া শিখেছিল। মনে করে দেখুন, আমার বাম কাঁধে একটি জন্মচিহ্ন আছে। রাক্ষসী আমাকে বানর বানালেও আমার স্মৃতি কেড়ে নিতে পারেনি। হ্যাঁ, ঠিক তাই। রাজকুমারের কাঁধে সেই তো চিহ্ন ছিল। ওগো মহাত্মা, আপনি আমার ছেলেকে রক্ষা করুন। আমি আপনাকে রাজকোষের অর্ধেক দান করব। মহারাজ, আপনার অর্থের আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু সত্যের জয় দেখতে চাই। আজ রাতের শেষ প্রহরে আমি যজ্ঞ শুরু করব। আপনারা সবাই প্রস্তুত থাকুন। গভীর রাতে রাজপ্রাসাদের আঙিনায় যজ্ঞের আগুন জ্বলে উঠল।
সাধু বাবা গভীর কণ্ঠে পবিত্র মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। যজ্ঞের ধোঁয়া যখন বানরটিকে ঢেকে ফেলল, তখন এক অলৌকিক আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। ধীরে ধীরে সেই পশুর লোম অদৃশ্য হয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে রইল এক সুশ্রী যুবক রাজকুমার। আরে, এটা কিভাবে সম্ভব হলো? আমি আবার মানুষ হতে পারলাম। সাধু বাবা, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমাকে নতুন জীবন দিলেন। বাবা, আমাদের এক বণিকের প্রতি ঋণ শোধ করতে হবে। তার সম্পদের বাক্সটি সাধু বাবার কাছে আছে। সেই বণিকের বৃদ্ধ মা আর স্ত্রী নিদারুণ কষ্টে আছে। আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত। পরদিন সকালেই রাজকুমার, সাধু বাবা এবং কিছু রক্ষী নিয়ে সেই বণিকের গ্রামে পৌঁছলেন। গ্রামের এক কোণে জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে বণিকের স্ত্রী আর তার অন্ধ মা বসেছিলেন। তাদের চোখে মুখে দীর্ঘ উপবাস আর শোকের ছাপ। ওরে বউ, আমার বাচ্চা কি আর আসবে না? 7 বছর কেটে গেল যে কোনো খবর নেই। গ্রামের লোক বলে ও নাকি আর বেঁচে নেই। আমার মন যে মানছে না। মা, আমি তোমাদের জন্য কিছু বিশেষ সংবাদ নিয়ে এসেছি। আপনি কে সাধু বাবা? আমাদের মতো অভাগীদের কাছে আপনি কেন এসেছেন? আমাদের তো আপনাকে দেওয়ার মতো যে কিচ্ছু বেঁচে নেই। মা, আমি তোমাদের কাছে কিছু নিতে আসিনি, বরং তোমাদের যা প্রাপ্য তা ফিরিয়ে দিতে এসেছি। তোমার ছেলে বিদেশে অনেক ধনসম্পদ তৈরি করেছিল। ফেরার পথে সে এক দুর্ঘটনার কবলে পড়েন। মৃত্যুর আগে তিনি আমাকে তার সম্পদের একটি বাক্স তোমার হাতে পৌঁছে দিতে বলেছিল। টাকা দিয়ে আমি কি করব সাধু বাবা? আমার বাচ্চাকে এনে দিন। আমার সন্তান কোথায়? ও কেন নিজে এলো না? মা, নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না, কিন্তু তোমার ছেলের আত্মা তখনই শান্তি পাবে যখন সে দেখবে তোমরা ভালো আছো। এই বাক্সে এত সম্পদ আছে যে তোমাদের আর কোনোদিনও কষ্টের মুখ দেখতে হবে না। এটি বণিকের সততা আর পরিশ্রমের ফল। বুড়িমা, আমি আপনার ছেলের সেই কষ্ট দেখেছি। তিনি মারা গেলেও তার ভালোবাসা আজ অমর হয়ে থাকলো। আমি রাজকুমার হিসেবে আপনাদের দায়িত্ব নিচ্ছি। এই সম্পদ দিয়ে আপনারা এক বিশাল অট্টালিকা তৈরি করুন, দুঃখীদের সেবা করুন, তবেই বণিকের আত্মা তৃপ্ত হবে। সেই থেকে বণিকের পরিবার সেই সম্পদ দিয়ে গ্রামের অভাব দূর করলো। সাধু বাবা আবার তার হিমালয়ের গুহায় ফিরে গেলেন তপস্যা করতে। রাজকুমার তার রাজ্যে ফিরে গিয়ে এক প্রজা বৎসল রাজা হলেন। আর সেই রাক্ষসী, সে আজও সেই জঙ্গলের মায়াবী গণ্ডিতে বন্দী হয়ে হাহাকার করছে। গল্পের শিক্ষা হলো পরিশ্রম আর সততার ফল কখনো বৃথা যায় না, এবং পরোপকারের শক্তি সব সময় অশুভ শক্তিকে পরাজিত করে। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে, চট্টগ্রাম থেকে সুমি আক্তার, শঙ্কর হাজরা অচিন্তনগর বিরাট বাজার থেকে, বর্ধমান থেকে তানজিলা,
চট্টগ্রাম বউবাজার থেকে আকবর মসজিদ জসিম, সোহাগ ঘুমাই থেকে, আলমগীর লক্ষ্মীপুর জেলা থেকে। আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়।